যে কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। এখন বিএনপির যে নেতাটি বক্তব্য দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, এই কথা বলে শেষ করছি। গয়েশ্বর চন্দ্র রায় দাদাবাবু বলেছেন যে কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। এখন আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। আমরা তো গত 1 বছর আগে দেখেছিলাম গয়েশ্বর চন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বর চন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন, প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে। তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন, আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন। তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন বাতিল করে দিয়েছেন, সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না। সুতরাং গতকালকের সমাবেশ নিয়ে আমি যেই মন্তব্যটি করতে চাই, বাংলাদেশের ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের যে উত্থান করছে, আমি মনে করি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সহ খেলাফত মজলিস হেফাজত সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আগামীতে একটা ভালো ফলাফল তারা করবেন। 5 বছর পর হোক 10 বছর পর হোক, জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবেন এবং বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন এক ইনসাফপূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে বলে আমি আশা করি। ধন্যবাদ। তাই এই জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই, আফসারি ভাই আরো বলেছেন যে এত লোক হয়েছে জামাতের সমাবেশে, আগামীতে তারিখ দিয়ে যদি বাংলাদেশে আসে এর চাইতে বেশি মানুষ হবে। যদি শেখ হাসিনা ফিরে আসেন এত লোক হবে সমাবেশে, আফসারি ভাই বললেন, আমি তার কথাকে স্বীকার করি। তবে একটা কথা বলতে চাই, তারেক জিয়া দেশে আসলে আর চেয়ে ডবল লোক হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে এমন সমাবেশ হতে পারে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, জামাত ইসলামের যে লক্ষ জনতা সমাবেশে এসেছে, এদেরকে 1 টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি, এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। প্রত্যেকটা কর্মী, লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন। কোন রিক্সা চালক 2 দিন রিক্সা চালিয়ে সেই রিক্সা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশে এসেছেন। অনেকে শ্রমিক এসেছেন, মানুষের বাড়িতে কিষান খেটে সেই টাকা খরচ করে নিজের টাকা ভাড়া দিয়ে সমাবেশে এসেছেন। বিরিয়ানির কোনো প্যাকেট ছিল না, কেউ বা মুড়ি খেয়েছে, কেউ বা চিড়ে দই খেয়েছে, কেউ বা বাড়ি থেকে রুটি সবজি তৈরি করে এনে সেটা খেয়ে সকাল সন্ধ্যারা ওখানে বসেছিলেন, ভালোবাসা দেখিয়েছেন। তার মানে বোঝা যায় বিরিয়ানির প্যাকেট বিতরণ করে টাকা দিয়ে ভাড়া করে এর চাইতে বেশি লোক আনা সম্ভব। কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে এত লোক বাংলাদেশের কোন দল আনতে পারবে না। আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নিজের পকেটের টাকা খরচ করে নিজের খেয়ে এর চাইতে বড় সমাবেশ ইতিপূর্বে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। সমাবেশ করতে পারবে বড়, কিন্তু নিজের টাকা খরচ করে এত লক্ষ মানুষ সমাবেশে আসতে পারবে না। সর্বশেষ আরেকটি বিষয় আফসার ভাই বলেছেন যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে, কোন মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না। আমি একটা কথা বলতে চাই ভাই, এখানে মহিলাদের উপস্থিতি নেই তার মানেই যে মহিলাদের সমর্থন জামাতের প্রতি নেই, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি বাংলাদেশে যদি 1 কোটি জামাত ইসলামের লোক থাকে, তাহলে আরো 1 কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে, সমর্থন করে। অর্থাৎ পুরুষ সমর্থক, পুরুষ কর্মী যদি জামাত ইসলামের 1 কোটি হয়, আরো 1 কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে, জামাত ইসলামকে সমর্থন করে। এখন আমি বলতে চাই, গতকালকের সমাবেশে যদি 20 লক্ষ মানুষ এসে থাকে, পুরুষ হয়ে থাকে, আমি সাপোজ বললাম, তাহলে আমরা যদি মহিলাদেরকেও এখানে আনতাম, তাহলে তো আরো 20 লক্ষ মহিলা ঢাকাতে আসতো। আমরা তাদের জায়গা দিতাম কোথায় এবং তাদের নিরাপত্তা কি আমরা দিতে পারতাম? পুরুষ মানুষ তো যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে, প্রয়োজনে প্রচন্ড গরমের ভেতরে শরীরের পোশাক খুলে খালি গায়ে পুকুরে নামতে পারে, শুয়ে থাকতে পারে গাছের নিচে। আমরা যদি 1, 2 লক্ষ 5 লক্ষ জামাতের শুভাকাঙ্ক্ষী মহিলাদেরকে বলতাম, শুধু তো শুভাকাঙ্ক্ষী নয়, জামাত ইসলামের যেরকম পুরুষ শাখা রয়েছে, আপনাকে আমাদেরকে সবাইকে জানা উচিত বা অনেকেই জেনে থাকবেন, জামাত ইসলামের মহিলা শাখা রয়েছে। কোন শাখায় পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকনের সংখ্যা বেশি। আমি যে ইউনিয়নে বসবাস করি, আমার ইউনিয়নে পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকন বেশি, পুরুষ কর্মীর চেয়ে মহিলার কর্মী বেশি। তার মানে বোঝা যায় জামাত যদি চাইতো, যত পুরুষ এই সমাবেশে এসেছে এর চাইতে বেশি মহিলা এই সমাবেশে উপস্থিত করতে পারত, কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে এই সমাবেশে ডাকা হয়নি। সুতরাং
এই গতকালকে মহিলা উপস্থিত ছিল না, এই জন্যই মহিলারা জামাত ইসলামের পক্ষে নেই এমনটি বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং গতকালকের সমাবেশে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের সর্বমতের সকলপন্থী মানুষ রয়েছে। এবং সর্বশেষ আজকের আমি সর্বশেষ শেষ করছি, আজকের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাত হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই, আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি। আমি মনে করি তৃণমূল নয়, বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো পাড়া নেই, আমার তো মনে বলে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে এমন কোন বংশ বা এমন কোন পরিবার নেই যেখানে জামাত ইসলামের 2-4 জন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক নেই, এটাই আমি বলতে পারি। তিনি ঢাকাতে বসবাস করেন, শহরে অবস্থান করেন, আমি তো যেখানে বসবাস করি একদম মফস্বল এলাকায়, একদম গ্রাম এলাকায় আমি বসবাস করি। আজকে বাংলাদেশের গ্রামগঞ্জে, মাঠে ঘাটে, চায়ের দোকানে, প্রতিটি মহল্লায় জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের পক্ষে জনমত তৈরি হয়েছে। বিশেষ করে গত 1 বছরের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্তি পায়নি। যেরকম চাঁদাবাজি চলছে, সেই রকম সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি পাথর মেরে মানুষ হত্যা গত 16 বছরের স্বৈরাচাররা যা করেছে এখনো আমরা তা দেখতে পাচ্ছি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছেন অনেক দলের উপরেই। তারা চাচ্ছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলেই আগামীতে সুখী সমৃদ্ধি সুন্দর একটি দেশ গঠন হতে পারে। সর্বশেষ একটি কথা বলতে চাই, গতকালকের সমাবেশে আরেকটি দাবি যে গুরুত্ব দিয়ে করা হয়েছে, প্রায় 1 কোটি ভোটার বিদেশে থাকেন প্রবাসী ভাইরা, তাদের যেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয়। বিএনপির নেত্রী পাপিয়া চৌধুরী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে প্রবাসীদের ভোটের কোনো দরকার নেই, তার কারণ প্রবাসীরা বিদেশে বসে থাকে, তারা আরাম আয়েসে জীবন যাপন করে, দেশের জন্য কিছু করে না, দেশের প্রতি কোনো ত্যাগ নেই। আমি পাপিয়াকে বলতে চাই, এই 1 কোটি প্রবাসী যদি বিদেশে না থাকতো, তারা যদি রেমিটেন্স না পাঠাতো, আমাদের বাংলাদেশের আমাদের দুর্ভিক্ষ তৈরি হতো, হয়তো আমরা 3 বেলা ভালোভাবে খাবার পেতাম না। আজকে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে এই 1 কোটি প্রবাসীদের জন্য। সেই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমরা বাংলাদেশটা সচলভাবে পরিচালিত হচ্ছি। সুতরাং পাপিয়া চৌধুরী এই বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের অপমান করেছেন। আমি মনে করি পাপিয়াকে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি সেই ক্ষমা না চাই, এই বেদবির কারণে প্রবাসীরা তাকে বয়কট করবে, তার বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং প্রবাসীরা আমার ভাই, আমাদের ছেলে, আমাদের সন্তান। 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, প্রত্যেকটা প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা দরকার, যেন তাদেরও মতামতের ভিত্তিতে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশের প্রতিনিধি গঠন হয়, তাদের সুখ দুঃখে কথা বলতে পারে। সুতরাং প্রবাসীদের পক্ষেও গতকালকের সমাবেশের থেকে দাবি করা হয়েছে। জামাত ইসলাম যে 7 দফা দাবি দিয়েছেন তার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। সুতরাং জামাত ইসলামের পক্ষে দেশের মানুষ আছে। আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আজ হোক কাল হোক বাংলাদেশ ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, কোরআন সুন্নাহর শাসন কায়েম হবে বলে আমি বিশ্বাস এবং আশা করি। ধন্যবাদ।